আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। ক্যান্টনমেন্টে কি হচ্ছে? কতজন আর্মি অফিসার অ্যারেস্ট হলেন? আপনারা ইতিমধ্যেই জানেন যে গত 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মানবতা বিরোধী অপরাধের দায়ে, অপরাধটা কি? গুম, খুন, জোরপূর্বক আটক রাখা, এমন অপরাধে 24 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 8-এর পরে আজকে 11 অক্টোবর শনিবার। এই কয়েকদিনে কি হলো? আপনারা কি হলো ইতিমধ্যেই জানেন যে ক্যান্টনমেন্টে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে সেনা কর্মকর্তাদের মধ্যে, মত দ্বিমত আছে এবং যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এগেনস্টে সেনা কর্মকর্তাদেরকে ধরে বিচার করতে চায় তারা এমন প্রচারটাও করছে যে সবকিছু ঠান্ডা হয়ে গেছে। সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে ডক্টর ইউনূস যা করছে তাতে সহযোগিতা করবেন। কিন্তু ভাই, ইসলামাবাদ বহুদূর, দিল্লি বহুদূর। সেনাবাহিনীতে দ্বিধা সৃষ্টি হয়েছে, দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এই ঘটনাটিকে কেন্দ্র করে এটি বাংলাদেশের 54 বছরের ইতিহাসে একটি সবচেয়ে বড় ঘটনা যে কর্মরত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে একটি সিভিল কোর্ট থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা। এখানে স্টার জেনারেল পর্যন্ত আছেন। এবং গত 14-15 মাসে এই যে পরিবর্তিত বাংলাদেশে ডক্টর ইউনূসের সরকারের আমলে এটি হচ্ছে সবচেয়ে বড় ঘটনা। আমরা গত 15 মাসে বিভিন্ন টার্নিং পয়েন্ট দেখেছি। সেনাবাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য, সেনাবাহিনীকে উত্তপ্ত করে দেওয়া, নানা রকম ঘটনা দুর্ঘটনা দেখেছি। সেনাবাহিনী সম্মিলিতভাবে, সশস্ত্র বাহিনী সম্মিলিতভাবে দফায় দফায় বৈঠক করতে দেখেছি, কিন্তু আবার সবকিছু ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আজকে যে ঘটনাটার উদ্ভব হয়েছে এটি আমাদের কাছে একদম নতুন। কারণ কোন সিভিল কোর্ট থেকে সেনা কর্মকর্তা, বারবার বলছি, তাহলে তো সেনা আইনের কোনো প্রয়োজন নেই। সেনা আইনকে অবমাননা করা হয়, সেনা আইনকে ছোট করা হয়। 1952 সালের সেনা আইনে বিচার হবে নাকি সিভিল কোর্টে বিচার হবে, এই বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেছে আর্মি অফিসারদের মধ্যে, শীর্ষ জেনারেলদের মধ্যে। এই যে গ্রেপ্তারি পরোয়ানায় শীর্ষ জেনারেলরাও আছেন এর মধ্যে। আপনারা সাধারণ মানুষ হয়তো অনুমানও করতে পারছেন না, বুঝতেও পারছেন না যে একটা সরকার পতন হয়ে গেছে, আওয়ামী লীগ সরকার, এখন একটা সরকার আসছে, হয়তো সবকিছু কাটিয়ে উঠবে। কিন্তু আমরা এমন এক পরিস্থিতির মধ্যে ঢুকে গেছি, গভীর ষড়যন্ত্রের মধ্যে ঢুকে গেছি। 1971 সালে মুক্তিযুদ্ধের পরে আমাদের যে তিল তিল করে প্রশাসন, পুলিশ, আর্মি, বিজিবি, বিভিন্ন বাহিনী যে গড়ে উঠেছে, আজকে একটি পক্ষ চাইছে সবকিছু ধ্বংস করে দিতে। প্রশাসন ইতিমধ্যেই প্রায় ধ্বংস করে ফেলেছে, পুলিশ ইতিমধ্যেই প্রায় ধ্বংস করে ফেলেছে। অবশিষ্ট আছে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী। গত ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহ দিবসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও বলেছিলেন যে সব বাহিনী ধ্বংস করে ফেলানো হয়েছে, অবশিষ্ট আছে সেনাবাহিনী। আজকে সেনাবাহিনীটাকেও ধ্বংস করবার নানা রকম প্রচেষ্টা চালানো হচ্ছে। এখানে বলে রাখা ভালো যে যদি কেউ অপরাধ করে, অপরাধের বিচার হতে হবে। আমরা যেমন বলছি, সেনা কর্মকর্তারাও বলছেন হ্যাঁ বিচার হতে হবে, কিন্তু বিচারটা কোন প্রক্রিয়ায় হবে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই কি তাদের বিরুদ্ধে বিচার করতে পারে? আমি বারবার বলি, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়েও প্রশ্ন আছে। এটি সৃষ্টি হয়েছিল 1971 সালে মানবতা বিরোধী অপরাধীদের বিচার করবার জন্য। এখানে বিচার হয়েছে, কিন্তু এটিকে এখন ঘুরিয়ে দিয়ে 24 জুলাই আগস্টে যে সহিংস ঘটনা ঘটেছিল, মানুষ হত্যা হয়েছিল, সেই হত্যার বিচার। এই হত্যাটা কে করেছে, কারা করেছে? এক প্রকার মনে হয় যেন প্রহসন। আমি বলছি যে আমরা বিচার চাই, অপরাধীদের অবশ্যই বিচার চাই এবং সকল অপরাধীদের বিচার চাই। এই যে ইনডেমনিটি জারি করে জুলাই আগস্টের 24 যে আমার মেট্রো রেল ধ্বংস, আমার বিটিভি ভবন ধ্বংস, আমার সরকারি স্থাপনা ধ্বংস,
পুলিশ হত্যার বিচার অফ করে রাখা হয়েছে। আমরা সেই বিচারগুলোও চাই। আমরা বিচার চাই না নয়, অপরাধ হলে বিচার চাই, কিন্তু এই বিচারগুলা কি যথাযথভাবে হচ্ছে? আমি শুরুতে শিরোনামটা বলেছি যে ক্যান্টনমেন্টে কি হচ্ছে। ক্যান্টনমেন্ট উত্তপ্ত, ক্যান্টনমেন্ট দ্বিধা বিভক্ত, কয়েকটি ভাগে বিভক্ত, 3টি ভাগে 4টি ভাগে বিভক্ত। এই 4টি ভাগ দিয়ে সেনাবাহিনীকে কি শেষ করে ফেলানো হবে? এবং সেনাবাহিনী কি এটা অ্যাকসেপ্ট করবে শেষ পর্যন্ত? সেনাবাহিনীর একটি বড় অংশ এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, এটিকে অ্যাকসেপ্ট করবে? এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট করবার পরিস্থিতি তৈরি হয়নি। কি হয় এই মুহূর্তেও কেউ বলতে পারছে না। আসলে কি হবে? আর্মি অফিসাররা কি অ্যারেস্ট হবেন? আমি বলেছিলাম যে কজন অ্যারেস্ট হয়েছেন এখন পর্যন্ত। 8 তারিখের পরে আজকে 11 তারিখে আমরা কথা বলছি, এখন পর্যন্ত একজন আর্মি অফিসারও অ্যারেস্ট হননি। তবে নানাজন নানাভাবে প্রচারণা করছেন যে অনেকে আত্মগোপনে চলে গেছেন। যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তারা হয়তো বুঝতে পারছেন যে আসলে ফাইনালি শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কি হয়। যেমন একজনকে আপনারা খুব ভালো করে চেনেন, মেজর জেনারেল কবির আহমেদ। অপপ্রচার বলুন, গুজব বলুন, যেটাই বলুন, যেভাবেই বলুন, সরকারের পক্ষের লোকজনই ইতিমধ্যেই প্রচারণা শুরু করেছে। সেটি অনলাইন যোদ্ধা হতে পারে কিংবা সরকারের অংশ, যে মেজর জেনারেল কবির আহমেদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন, যিনি তাকে কয়েকদিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেবার জন্য ন্যস্ত করা হয়েছিল। তিনি নাকি ইতিমধ্যেই সিলেটের তামাবিল বর্ডার হয়ে দেশ ত্যাগ করেছেন, ভারতে অলরেডি ঢুকে গেছেন। অর্থাৎ আর্মি অফিসারদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তারা ইতিমধ্যে আত্মগোপনে কেউ দেশ ত্যাগ করেছেন, এমনটাও প্রচারণা চালানো হচ্ছে। তারা হয়তো আগাম সতর্কতার জন্যই এই কাজটি করছেন, কারণ শেষ পর্যন্ত কোন চাপ থেকে কোন দিকে কি হয়, বাতাস কোন দিকে বয় বলা কঠিন। যদি আইসিটিতে এই মামলাটি ফাইনালি চলে, কিংবা এই মামলাটি যদি আইসিটিতে বিচারের আওতায় নিয়ে যদি সেনা কর্মকর্তাদের অ্যারেস্ট করা হয়, এই সংখ্যাটাও এখনো একটা বড় অংশের মধ্যে আছে। তবে যারা প্রচার করছেন যে সব ঠিক হয়ে গেছে, সেনাপ্রধান ইউনূস সরকার যা করছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যা করছে, সব ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি, বিষয়টা কিন্তু এত সহজ নয়। পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। সেই জায়গা থেকে এখনো বলা যাচ্ছে না যে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে। শেষ পর্যন্ত এই ইস্যুকে কেন্দ্র করে সরকার পরিবর্তন কিনা বা কি হবে, সামরিক অভ্যুত্থান কিনা, কি হবে, সত্যিকার অর্থে বাংলাদেশ ভূ রাজনৈতিকভাবে এবং আভ্যন্তরীণ রাজনৈতিকভাবে এক টানটন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আছে। এবং বাংলাদেশ পরিস্থিতি পরিবর্তন হবে উত্তরপাড়া থেকে, ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের মাধ্যমেই 2024 সালের 5 অগাস্ট পট পরিবর্তন হয়েছে। ঠিক তেমনি এখনকার পট পরিবর্তন হতে হলেও ক্যান্টনমেন্ট লাগবে। এছাড়া বাংলাদেশকে বাঁচানো বলুন, মারা বলুন, যেটাই বলুন না কেন, ক্যান্টনমেন্ট থেকে ছাড়া বাংলাদেশ রক্ষার কোনো উপায় নেই। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলা যায় বিভিন্ন পক্ষের এক প্রকার মুখোমুখি অবস্থায় আছেন। তিনি কি সিদ্ধান্ত নেবেন তার দিকে সবাই তাকিয়ে আছে। সেনাপ্রধানই দেশের এই যে অচল অবস্থা, এক প্রকার এই অচল অবস্থা থেকে বাঁচাতে পারেন। এখন সিদ্ধান্ত সেনাপ্রধানের। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। সেনাপ্রধান কি সিদ্ধান্ত নেবেন, কেন গ্রেপ্তার হয়নি, এটিও তো গুরুত্বপূর্ণ ব্যাপার। ইতিমধ্যে যদি আত্মগোপনে যেয়ে থাকেন, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে, তারা আত্মগোপনেই গেলেন কেন? তাদেরকে কি অ্যারেস্ট করা হবে আসলে, নাকি অন্য কিছু হবে, ভিন্ন কিছু হবে? আমাদের এই ভিন্ন কিছু, অন্য কিছু দেখার জন্য প্রতিনিয়ত সচেতন থাকতে হবে, নজর রাখতে হবে।
আবার আন্তর্জাতিক নানা খেলা আছে, আমি সেটি নিয়ে আর একটা কন্টেন্ট ভিন্নভাবে করব। কিন্তু ক্যান্টনমেন্টে যা হচ্ছে, পরিবর্তনের একটা সাউন্ড পাওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত এই যে বড় ইউটার্ন, আমি বললাম যে গত 14-15 মাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এই মুহূর্তে বাংলাদেশে। এই টার্নিং পয়েন্টকে কেন্দ্র করেই বর্তমানে যে অনৈক্য, একটা অচল অবস্থা বাংলাদেশে, এই সব কিছুর অবসান হতে পারে। এবং এই অবসানের একমাত্র যার উপরে, তিনি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা প্রত্যাশা করব যে জেনারেল ওয়াকারুজ্জামান যে পক্ষরে হন না কেন, তাকে নিয়ে নানান গুজব, নানান প্রপাগান্ডা আছে, তাকে তুলোধনা করে সব পক্ষ। যারা সরকারের পক্ষ তারাও তার অপসারণ চায়, তারাও তার গোষ্ঠী উদ্ধার করে। আবার যারা সরকারের বিপক্ষ আওয়ামীপন্থী, তারাও তার গোষ্ঠী উদ্ধার করে। তিনি যাবেন কোন পক্ষে? কাজেই তিনি কোন পক্ষে যাবেন, সত্য এবং ন্যায়ের পক্ষে যাবেন, সেটাই বাংলাদেশকে রক্ষা করবে। তার পক্ষটাই বাংলাদেশের পক্ষ হওয়া উচিত। আমরা প্রত্যাশা করব সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সময়ের শ্রেষ্ঠ সিদ্ধান্ত নেবেন। কালকে সারা রাত ক্যান্টনমেন্টে যা হয়েছে সে খবর নিশ্চয়ই আপনারা পেয়েছেন যে 3টে গ্রুপ ভাগ হয়ে গিয়েছেন অলরেডি। একটা হচ্ছে বিএনপি জামাত সমর্থিত গ্রুপ, যারা কোনো মতেই এই যে যাদের বিরুদ্ধে আইসিতে মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন যাতে হয় তার জন্য মানে চাপ দিচ্ছে। আর একটা গ্রুপ আছে যারা আওয়ামীপন্থী, তারা বলছে যে এখন আপনাকে সেনাবাহিনী হাতে ক্ষমতা নিতে হবে, নিয়ে এখন সরকারকে উৎখাত করতে হবে, করে দেশকে শান্ত করতে হবে। আর একটা গ্রুপ আছে যারা মধ্যস্থতা করার জন্য মানে চেষ্টা করছে, যে ঠিক আছে কথা হচ্ছে, করছে, দেখছি, দাঁড়ান একটুখানি সময় নিন। এই যার 3য় গ্রুপের যেটা কথা বললাম, যারা মধ্যস্থতা করার চেষ্টা করছে, এরা কোনো মতে কালকে এই বিদ্রোহটা সামাল দিয়েছে। ভেতরে ভেতরে কিন্তু আগুন জ্বলছে, যেমন বিএনপি জামাতের জোট যেমন আগুন জ্বালাচ্ছে, তেমন মুক্তিযুদ্ধের সপক্ষে যে সমস্ত যোদ্ধারা রয়েছে, মানে সেনাবাহিনী রয়েছে, তারাও একেবারে উঠে পড়ে লেগেছেন। মানে হয় এসপার নয় ওসপার, আর মধ্যিখানে দাঁড়িয়ে আছে একটা পক্ষ, যারা দুদলকেই সমানভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে যে আমাদের মানে এ করে শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে দিয়ে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। এই খবর যদি বাইরে যায় দেশ আরো উত্তাল হবে। সেনা প্রধান সবাইকে শান্ত করার চেষ্টা করেছেন, কিন্তু উনি ব্যর্থ হয়েছেন। একজন যারা এই জামাত এবং বিএনপি পন্থী যারা আছে তারা বলছে আপনি কোনো কিছুই করতে পারবেন না, আপনি যা করার আপনি চেষ্টা করুন, কিছু করতে পারবেন না, আমরা এটা মেনে নেব না। আর আওয়ামীপন্থী যারা আছে তাদের একটু আগুন ঢালা হয়েছে। আগুনটা কোত্থেকে ঢালা হয়েছে এটা আমি 7টার ভিডিওতে বলবো। সেই আগুনটা ঢালার পর তারা এবার একেবারে মানে ক্ষিপ্ত হয়ে উঠেছে। ক্ষিপ্ত হয়ে তারা বলছে ইমিডিয়েটলি আপনাকে ক্ষমতা হাতে নিতে হবে, হাতে নিয়ে এই সরকারকে উৎখাত করতে হবে, নাহলে আমরা স্বয়ং আপনাকে উৎখাত করে, সেনাপ্রধানকে বলেছে আপনাকে উৎখাত করে আমরা স্বয়ং ক্ষমতা হাতে নিয়ে আমরা যা করার করব। অবস্থা এমন জায়গায় পৌঁছায় যে সেনাপ্রধান মাথা নিচু করে একসময় চুপ করে বসে থাকেন, হাত দিয়ে মানে যা শুনেছি আমি, কপালে হাত দিয়ে আমরা চুপ করে কোন একটা এরকম ভঙ্গিতে চুপ করে বসছিলেন। মানে এখন বোঝা যাচ্ছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাতে কিছু নেই, সব হাত থেকে গুটিগুলো বেরিয়ে গিয়েছে। এই যে এতদিন ধরে উনি ওই কুমির ট্যাঙা, চোখচু, কিতকিত এইগুলো খেলেছেন না, আজকে তার ফল তাকে ভুগতে হচ্ছে। উনি না পেরেছেন জনগণকে সন্তুষ্ট করতে, আগেও বলেছি,
না পেরেছেন সরকারকে সন্তুষ্ট করতে, না পেরেছেন সেনাবাহিনীকে সন্তুষ্ট করতে। সেনাবাহিনীর যে মান মর্যাদা ইজ্জত দেশবাসীর কাছে ছিল, সেই মান মর্যাদা ইজ্জত তিনি ডুবিয়ে দিয়েছেন। সেনাবাহিনীকে একটা শক্তির কাছে উনি সমর্পণ করে দিয়েছেন। আর যারা মুক্তিযুদ্ধের পর সপক্ষে যে সমস্ত সৈনিক আছে, প্রচুর সৈনিক রয়েছেন মুক্তিযুদ্ধের সপক্ষে, 3 স্টার লেভেল থেকে আর সাধারণ একদম সৈনিক পর্যন্ত সবাই মুক্তিযুদ্ধের সপক্ষে যারা রয়েছে, তারা একেবারে এক বাক্যে একেবারে রয়েছে যে আগামীকাল রোববার, আগামীকালের মধ্যে এই সমস্যার সমাধান আপনাকে করতে হবে, না হলে পরে আপনাকে উৎখাত করতে হয় কি করে সেটাও আমরা দেখে নেব। এই অবস্থার মধ্যে এখন সেনাবাহিনীর ভেতরে সেই সমস্ত ক্যান্টনমেন্টে সমস্ত জায়গায় যারা মানে দুপক্ষকে সামলাচ্ছেন, মিডলে যারা রয়েছে, তারা সমস্ত জায়গায় সেনা পোঁড়া এবং ব্যারিকেড ফ্যারিকেড বসিয়ে দিয়েছে। বাইরের লোক যাতায়াত করা বন্ধ হয়ে গেছে। আমি শুনেছি আপনাদের এই যে ক্যান্টনমেন্ট আছে, এই ক্যান্টনমেন্ট আমাদের ক্যান্টনমেন্টের মতো নয়। আমাদের ক্যান্টনমেন্ট যেমন একদম ঘেরা, ওখানে কেউ প্রবেশ করতে পারে না, কিন্তু আপনাদের ক্যান্টনমেন্ট, আপনাদের দেশের যে ক্যান্টনমেন্ট গুলো আছে সেগুলোকে এর ভেতর দিয়ে যাতায়াতের রাস্তা আছে, সাধারণ মানুষও ওখান থেকে যাতায়াত করে। আমি জানি না, আমার যা শোনা কথা। এখন সেইখান দিয়ে যারা যাতায়াত করতেন তাদের যাতায়াত সমস্ত সীমিত করে দেওয়া হয়েছে। একটা কার্ড দেখিয়ে তাদেরকে, মানে পরিচয়পত্র দেখিয়ে তাদেরকে যেতে হচ্ছে এবং বেরোতে হচ্ছে। এখন সমস্ত বাইরের যতই হকার থেকে আরম্ভ করে যারা সমস্ত ঢুকতো তাদেরকেও বন্ধ করে দেওয়া হয়েছে। একটা থমথমে অবস্থা, যে কোনো দিন যে কোনো কিছু হতে পারে। এটা রাত্রি 3টে 3:30 অব্দি চলে এই ঘটনা। আমি কিন্তু জেগেছিলাম রাত্রিবেলা, এখনো পর্যন্ত আমি ঘুমোইনি। এই সকালবেলা এখন 8টা বাজে, আমি ভিডিওটা আমি করছি, এখনো পর্যন্ত আমি ঘুমোইনি। আমি বিকেলবেলা এই যে ঘিটা কি করে পড়লো, এই ঘিয়ের গল্পটা আমি বিকেলবেলা বলবো, মানে সন্ধ্যাবেলা ভিডিওতে। এবং গতকালকে শেখ হাসিনার সঙ্গে জয়শঙ্কর এবং অজিত দোভালের যে দেখা হয়েছে, কথা হয়েছে, সেই ব্যাপারটা কতদূর কি হয়েছে সেটাও আমি বলবো। এর সঙ্গে এইটা কিন্তু অঙ্গাঙ্গী ভাবে জড়িত, এটা জানবেন। এই যে শেখ হাসিনার সঙ্গে কালকে যে বৈঠকটা হয়েছে, তার সঙ্গে রাত্রিবেলা যে ক্যান্টনমেন্টে যে ঝামেলাটা হয়েছে, দুটো কিন্তু অঙ্গাঙ্গীভাবে জড়িত। আমি যেহেতু ওই ভিডিওটা এখন করছি না, তাই ওইটার কোনো উল্লেখ আমি এটার মধ্যে করব না। শুধু এটুকু জানিয়ে রাখি যে গতকালকে এখান থেকে যে ফোন গিয়েছিল, তারপরে কিন্তু সমস্ত ঘটনার সূত্রপাত। এবং যেটা শুরু হলো, আমি যেটা গতকাল ভিডিওতে বলেছিলাম, রোববারের মধ্যে দেখবেন একটা রক্তক্ষয়ী একটা অবস্থা হবে, সেইটা কিন্তু আজকে রাত্রি থেকে শুরু হতে পারে। অর্থাৎ এই যে ছাই চাপা আগুন ভেতরে ছিল, এই আগুনটা ফস করে বেরিয়ে গেছে। এবার যত আগুন ভেতরে ছিল না, যত যারা বুকে আগুন চেপে রেখে দিয়েছিলেন, যারা মুক্তিযোদ্ধা সপক্ষে যে সমস্ত শক্তিটা আছে সেনাবাহিনীর মধ্যে, তার মধ্যে যে বুকে আগুনটা চাপা ছিল, সেই আগুনটা ধকধকিয়ে কাঁধে জ্বলে গেছে। এবং এই আগুনে সেনা প্রধান কিন্তু জ্বলে মরবেন, পুড়ে মরবেন। এবং পুড়ে মরবেন, আরো রোম যাওয়ার সুযোগ তার হবে কিনা সেটা নিয়ে কিন্তু আদৌ প্রশ্ন থাকতে পারে। আমার এই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। বা তাকে যাওয়ার সুযোগ দেওয়া হতে পারে যে আপনি চলে যান, সরকার পতন হয়ে যাক, আমরা বাকিটুকু করে নিচ্ছি, এটাও হতে পারে। অনেক কিছু অঙ্কের মধ্যে ঘোরাফেরা করছে। এখন এই যে জামাত বিএনপি যে তারা হচ্ছে প্রতিহিংসা পরায়ণ হয়ে গেছে, একেবারে প্রতিহিংসা পরায়ণ হয়ে গেছে। তারা এই মুক্তিযুদ্ধের সপক্ষে, মানে আমাদের হাসিনার সপক্ষে যে সমস্ত যারা কাজ করেছিলেন, তারা ভালো করুন মন্দ করুন, তারা চেন অফ কমান্ডের আন্ডারে কাজ করেছেন। তাই এটা কোনো ব্যক্তির নয়, কারো একটা নির্দেশে গুলিটা চলছে, বন্দুক চালাচ্ছে, কিন্তু গুলিটা চলছে কি চালাচ্ছে কিন্তু অন্য লোক।
যে লোকটা গুলিটা, যে সৈন্যটা চালাচ্ছে, সে কিন্তু চেইন অফ কমান্ডের ভিত্তিতে চালাচ্ছে। তাকে ওই কমান্ডটা দেওয়া হয়েছে বলে সে গুলিটা চালাচ্ছে বা সেই কাজটা করছে। আমায় যদি আমার বস একটা কথা বলে যে তুমি এই কাজটা করো, আমি যদি মেনে নিই তাহলে বসের কথা মেনে নিলাম। আমি যদি অমান্য করি তাহলে চেইন অফ কমান্ড ভাঙা হলো। করতেই পারি, চেইন অফ কমান্ড ভাঙা হলো। সেনাবাহিনীর কিন্তু চেইন অফ কমান্ডটা ভাঙা হয় না, এবং তার জন্য ব্যক্তিগত দায় হিসেবে এই যে সমস্ত আইসিটিতে মামলা করা হয়েছে এটা কেউ মেনে নিচ্ছে না। কিন্তু জামাত আর বিএনপি প্রতিশোধের আগুনে নেমে গেছে, এ করছে যে ওদেরকে ওইখানেই বিচার ব্যবস্থা করতে হবে, আর এরাও করতে দেবে না। আর মধ্যবর্তী যারা আছে তারাও কিন্তু আংশিকভাবে বলছে যে এটা আমরা মেনে নেব না। আমাদের সেনাবাহিনীর লোককে হ্যান্ডকাপ পরিয়ে পুলিশের প্রিজন ভ্যানে নিয়ে যাবে, এটা আমরা চেয়ে চেয়ে দেখবো? আমরা কি হাতে তার থেকে চুরি পরিয়ে দিন, হাতে চুরি পরে বসে থাকি? তারা কিন্তু এটাও বলেছে, কিন্তু তারা দুপক্ষকে শান্ত করার চেষ্টা করছে। অবস্থা এখন খুব সঙ্গীন, খুব সঙ্গীন অবস্থা। যাই হোক, আগে অনেক কিছু ঘটবে, দেখা যাক কি হয়। যদি রাত্রিবেলা কোনো বড় ঘটনা ঘটে তখন। শেখ হাসিনা এবং শেখ রেহানাকে হত্যা করতে না পারার কারণে একে অপরকে দোষারোপ করছেন এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, সেটা নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আমি বেশ কিছুদিন পূর্বে একটা ভিডিও কন্টেন্টসে বলেছিলাম যে আর কিছুক্ষণ সময় গণভবন এলাকায় থাকলে গণভবনের অভ্যন্তরে, এমনকি যে বাহনটায় তারা উড্ডয়ন করছিলেন অর্থাৎ হেলিকপ্টারে, সেটার উড্ডয়নের আরো কিছু সময় থাকলে সেখানেই ভূপতিত করা হতো। তখন আমাকে অনেকে নিরুৎসাহিত করে বলেছিলেন এই জাতীয় কন্টেন্টস বা এই জাতীয় কথা আমার মতো জায়গার থেকে বলা ঠিক না। আজ আমি তাদেরকে নতুন তথ্য দিচ্ছি। 2024-এর জুলাই আগস্টের আন্দোলন 2024-এর আন্দোলন ছিল না, এটা অনেক পুরনো আন্দোলন। আন্দোলনটা মূল লক্ষ্য ছিল শেখ হাসিনাকে, সম্ভব হলে শেখ রেহানাকে হত্যা করা। 75-এর 15 আগস্ট যেটা সম্পন্ন করা যায়নি সেটা সম্পন্ন করা। সেজন্য দেশে এবং দেশের বাইরে সম্মিলিতভাবে পরিকল্পনা হয়। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশের অভ্যন্তরে নানা রকম অ্যাক্টিভিস্ট নিয়োগ করা হয়, যারা এ ঘটনা ঘটাতে পারবেন এমন দক্ষ ব্যক্তিদের নিয়োগ করা হয়। এমনকি সিভিল এবং অন্যান্য প্রশাসনের ভিতরেও দীর্ঘদিন প্রচেষ্টায় তাদের লোক তৈরি করা হয় বা বিনিয়োগ করা হয়। সেই ধারাবাহিকতায় কিন্তু 2024-এর জুলাই আগস্টের ঘটনা দৃশ্যমান হয়েছে। কোটা কোনো আন্দোলন ছিল না। শেখ হাসিনা যেটা বারবার বলেছিলেন যে আসলে তাদের টার্গেট হচ্ছে ক্ষমতা দখল করা, কোটা মূল লক্ষ্য না, কোটার দাবি মেনে নেওয়া। এমনকি অ্যাপিলেট ডিভিশনে হাইকোর্টের জাজমেন্ট স্থগিত হয়ে যাওয়া, হাইকোর্টের জাজমেন্ট বাতিল করে দেওয়ার পরেও তারা যে আন্দোলন করেছিল, কোটাই যদি তাদের দাবি হয়ে থাকবে তাহলে তো সেই আন্দোলন আর অব্যাহত রাখার কথা ছিল না। আমি কয়েকটি দায়িত্বশীল সূত্র থেকে, নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হয়েছি আন্দোলনের আসল লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করা, শেখ রেহানাকে হত্যা করা। সেই হত্যা করার জন্য যত পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা প্রণয়ন শুধু না, বাস্তবায়নের জন্য সরকারের অভ্যন্তরে, সরকারের বাইরে গুরুত্বপূর্ণ বিভিন্ন পর্যায়ে ডিপ্লয় করা হয়েছিল দক্ষ জনশক্তিকে। তাদের দেওয়া হয়েছিল আর্থিক এবং অন্যান্য ইনস্ট্রুমেন্টাল যোগান। একটা ধূম্রজাল সৃষ্টি করে মীমাংসার নামে বা অন্য কোন উপায়ে শেখ হাসিনাকে গণভবনে আর কিছুক্ষণ রাখা সম্ভব হবে, এটাই ছিল তাদের পরিকল্পনা।
ইতোমধ্যে সব প্রস্তুতির চূড়ান্ত হয়ে কার্যক্রম শুরু হয়ে যাবে। এমনকি শেখ হাসিনা যে যানবাহনে উঠবেন, সেটা হেলিকপ্টার হোক, গাড়িতে হোক, প্রয়োজনে সেটাও আক্রান্ত হবে। এই আক্রান্ত হওয়ার মধ্য থেকে তাদের আন্দোলনের চূড়ান্ত সফলতা নিশ্চিত করবে, সেটাই ছিল তাদের লক্ষ্য। আল্লাহর অশেষ রহমতে এবং শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত কিছু সহকর্মীরা দ্রুততার সঙ্গে তাকে সরিয়ে নেওয়ার কারণে তিনি এবং তার বোন রক্ষা পেয়ে যান। তাৎক্ষণিকভাবেই যখন জানতে পারে ঘাতকরা যে তিনি চলে যাচ্ছেন, তখন তারা দ্রুততার সঙ্গে এসেও উড্ডয়নে থাকা বাহনটিকে আর আক্রমণ করার সুযোগ পাননি। গণভবনে তো তারা ছিলেনই না। এমনকি গণভবনে তাদের নিত্য প্রয়োজনীয় মালামাল গুটিয়ে নেওয়ার জন্য যদি কিছু সময় নিতেন, তাহলে আর বের হতে পারতেন না। এটার বহিঃপ্রকাশ ঘটেছে সেই ষড়যন্ত্রকারী, ঘাতকদের নিয়োগকারী এবং পরিকল্পনা বাস্তবায়নকারীদের ভিতরে, নিজেদের ভিতরে অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ঘটনা কেন ঘটে গেল, কেন তারা সফল হতে পারলেন না, এটা নিয়ে নানা রকম আলাপ আলোচনা ফাঁস হয়ে গেছে। একে অপরকে দুষছেন, কে আগে এগিয়ে আসে নাই, কে কাজ করেন নাই, তাহলে কেন তাকে আরো কিছুক্ষণ গণভবনে রাখা গেল না, তাহলে তাকে যারা নিয়ে যাচ্ছিল সেই যানবাহনে কেন দূর থেকে আক্রমণ করা হল না, এমন দোষ একে অপরের উপর দিচ্ছেন। এমন গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। রাখে আল্লাহ, মারে কে। শেখ হাসিনা বেঁচে গেছেন। সেদিনের সমস্ত কার্যক্রম মনিটর হচ্ছিল গুরুত্বপূর্ণ 3টি দেশ থেকে, এবং কার্যক্রমের একেবারে ডিলিজিয়েন্টলি ওয়াচিং এর ভিতরে ছিল ছোট্ট একটি দেশের প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থা। সেই গোয়েন্দা সংস্থা যাদেরকে ডিপ্লয় করেছিলেন, তারা তড়িৎ গতিতে ত্বরান্বিতভাবে সবকিছু করতে সফল না হওয়ার কারণে আল্লাহর অশেষ রহমতে এবং শেখ হাসিনার কিছু সহকর্মীরা তড়িঘড়ি করে তাকে এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যাকে সরিয়ে ফেলতে পারায় রক্ষা পেয়েছে। ফলশ্রুতিতে শুধু বঙ্গবন্ধু পরিবারের 2 সদস্য না, গোটা জাতি অভিভাবকহীন অবস্থার থেকে পরিত্রাণ পেয়েছে। এই ভয়ঙ্কর ঘটনাটি অনেকেই বিশ্বাস করবেন কি করবেন না জানি না, এটা বাস্তবতা এবং এটাই সত্য। সরকার পতনই ছিল না মূল আন্দোলন। মূল আন্দোলন ছিল বঙ্গবন্ধুর বেঁচে থাকা 2 কন্যাকে হত্যা করা, নির্মমতার মধ্য থেকে, বিভৎসতার মধ্য থেকে, নারকীয়তার মধ্য থেকে। এভাবেই বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ সহ বড় একটি দেশের বিরোধিতা করার সব প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা ছিল। আল্লাহ চাইলে কি না সম্ভব, সেভাবে তিনি বেঁচে গেলেন। এটাই সত্য, এটাই বাস্তবতা।